আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নিয়ে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিটেন পরীক্ষার সিলেবাস, অর্থাৎ লিখিত যে পরীক্ষা আছে 900 মার্কের, সেটার সিলেবাস নিয়ে আমরা কথা বলবো। জেনারেল ক্যাডার বেসিক্যালি, অর্থাৎ আমরা যেই পররাষ্ট্র প্রশাসন, পুলিশ, এই জাতীয় যে ক্যাডারগুলো, যেগুলো সাধারণ ক্যাডার হিসেবে পরিচিত, তো সেগুলো নিয়েই বেসিক তারই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে কথা বলবো আমরা। তো আমরা জানি যে রিটেনে 900 মার্কের পরীক্ষা হয় জেনারেল ক্যাডারদের জন্য, এবং সেই 900 মার্কের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মার্কটাই কাউন্ট করা হয়, প্রিলির মার্ক কাউন্ট করা হয় না। তো এখানে আপনি একটা মার্ক বেশি পাওয়া মানে কিন্তু অনেকের থেকে অনেক বেশি এগিয়ে যাওয়া। আর নির্দিষ্ট সংখ্যক ক্যাডার, সো খুব বেশি ফ্লাকচুয়েশনের সুযোগ নাই। তো এখানে আমরা আসলে 900 মার্কের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে আছে 200 মার্ক। অর্থাৎ বাংলা একটা বিষয় যেটা আমরা অনেক দিন ধরেই পড়ে আসছি, বিভিন্ন বলা চলে যে ছোটবেলা থেকে আমরা বাংলা প্রচুর পড়ি, কিন্তু আমরা এই বাংলাতে ভালো করতে পারি না বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে গ্রামার অংশে তো ভালো করতে পারি না। এটার পেছনে একটা মূল কারণ হতে পারে যে ছোটবেলা থেকে গ্রামারের প্রতি একটা বাংলা গ্রামারের প্রতি একটা আহ, অবহেলা বলা যেতে পারে, যেটা আসলে কাল হয়ে দাঁড়ায় এই বড় বড় পরীক্ষাতে, সরকারি পরীক্ষাতে। তো এখানে আমরা দেখতে পাই যে বাংলা 200 মার্ক আছে, সেখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র বলে একটা বিষয় আছে। প্রথম পত্র যদি আমরা দেখি, মানে প্রথম অংশ বলা যেতে পারে এটাকে আসলে, সেখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে ব্যাকরণে আছে 30 মার্ক। তো যেখানে 5টি প্রশ্ন থাকবে, 6 করে নাম্বার, তার মানে হচ্ছে 5 6 30। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশে 100 নম্বর বরাদ্দ, সেখানে 30 মার্ক হচ্ছে ব্যাকরণে, এবং ব্যাকরণে কি কি অংশ থাকবে তাও খুব সুন্দরভাবে বলা আছে। অর্থাৎ পিএসসি কোনোভাবে আপনাকে মিসগাইডেড হইতে দিবে না, আপনাকে সবসময় সলিড পথে রাখার তাদের একটা চিন্তা। সেটা হচ্ছে শব্দ গঠন, বানান ও বানানের নিয়ম, বাক্য শুদ্ধি অথবা প্রয়োগ অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন। অর্থাৎ ব্যাকরণের এই 5টি জায়গা থেকে মোটামুটি 30 মার্কের প্রশ্ন হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকারের পেতে চান, আপনাকে অবশ্যই এইখানে এখানে খুব ভালো একটা মার্কস নিতে হবে। কেন নিতে হবে? কারণ গ্রামার এমন একটা জায়গা যেখানে আসলে কাটার কিছু নাই, নাম্বার নাম্বার কাটার সুযোগ কম থাকে। অর্থাৎ আহ, যিনি আপনার খাতাটা দেখবেন, তিনি চাইলেও নাম্বারটা কাটতে পারবেন না যদি হয়, কিন্তু অন্যান্য রচনা বা অন্যান্য বিষয় যেগুলো থাকে ওগুলোতে সাধারণত একটু নাম্বারটা কমে যায়, ফুল মার্ক পাওয়া যায় না। সো এখানে যদি আপনি অ্যাডভান্টেজটা নিতে পারেন যে ফুল মার্ক পাওয়ার, তাহলে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। তো এই গ্রামার অংশটা, অর্থাৎ ব্যাকরণ অংশে আমাদের খুব ভালো একটা মার্ক তুলে নিতে হবে, যদি আমরা আসলে সত্যি ক্যাডার পেতে চাই। আহ, এবং ভালো ক্যাডারগুলো পেতে গেলে এটা আসলে প্রত্যেকটা বিষয়েরই কিছু জায়গা থাকে যেখানে খুব ভালো নাম্বার তোলা যায়, এবং ওই জায়গাগুলোতেই আসলে নাম্বার তুলতে হয়, বাকি জায়গাগুলো আসলে এভারেজ থাকে। ওই জায়গাগুলোই নিজেকে অন্যদের থেকে আলাদা করার জায়গা। তো ওই জায়গাগুলোর প্রতি আলাদাভাবেই নজর দিতে হবে। তো এই গ্রামারে 30, সেখানে আসলে 30 পাওয়াই সম্ভব। তবে আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 25 আপ রাখা উচিত। এরপরে চলে আসতেছে ভাব সম্প্রসারণ, অর্থাৎ এখানে 20 মার্কস, মানে অনেক মার্কস, 20 মার্কস। আমরা ছোটবেলা থেকে অনেক ভাব সম্প্রসারণ পড়ছি, আমরা অনেক কিছু করছি এটা নিয়ে, যে অনেক লিখছি, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যেহেতু 20 মার্কস এখানে আছে, আপনি হয়তো এভারেজে লিখলে 10 12 পেতে পারেন, কিন্তু এখানেও কিন্তু যদি আপনি 16 17 পেয়ে যান, অর্থাৎ একটু যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। এই জন্য আসলে ভাব সম্প্রসারণের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রচুর ভাব সম্প্রসারণ পড়তে হবে, কিভাবে কোটেশন ইউজ করতে হয় বা কী কী কাজ করতে হয় কোথায়, এটা আপনি যখন ভালো কিছু ভাব সম্প্রসারণ পড়বেন, তখন আপনার কিন্তু ব্যাপারগুলো দখলে চলে আসবে এবং আপনি লিখতে পারবেন। এবং একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাব সম্প্রসারণ বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু পড়ে লিখতে হবে। আপনি শুধু পড়লেন তবে তাহলে কিন্তু আপনি গুছিয়ে লিখতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, পড়ার পরে লিখে ফেলতে হবে এবং সেটাকে জাজ করতে হবে নিজেকে, যে হ্যাঁ কোথায়। সবসময় যে আপনার টিচার লাগবে ব্যাপারটা তা না, আপনি নিজেকেও জাজ করতে। যখন আপনি নিজেকে ছাড়িয়ে যেতে যেতে এক সময় আটকে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, এখন আপনি একজন টিচারের কাছে যেতে পারেন যে আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সেলফ টিচিং ইজ দ্য বেস্ট টিচিং। নিজেকে নিজে শেখানোর চাইতে কিন্তু বড় কিছু নাই পৃথিবীর, যেখানেই যান আপনি, আপনাকে নিজেকেই শিখতে হবে আসলে অনেক কিছু ঘেটে। তো যাই হোক, এখানে তাহলে আমরা 30 আর 20 50 মার্ক পেয়ে গেলাম। এরপর আছে সারমর্ম।
তো সারমর্ম আমরা খুব ভালো করেই জানি যে বড় একটা কিছু থাকে, তো সেটার মূল কথাটা এখানে লিখতে হয়। তো দেখা গেল খুব বড় একটা কথা লেখা আছে, অনেকগুলো বাক্য দিয়ে একটা দেখা গেল একটা প্যাসেজের মতো লেখা আছে, সেখান থেকে আপনাকে মূল কথাটা লিখতে হবে। আমরা অনেকেই যেটা ভুল করি এই সারমর্ম লিখতে গিয়ে, যে আমরা মনে করি যে 20 মার্ক, তার মানে তো সারমর্মটা অনেক বড় হতে হবে বা মোটামুটি বড় হতে হবে। তো ব্যাপারটা এরকম না, আসলে আপনি যদি মূল কথাটা লিখতে পারেন তাইলেই হবে। এটা 4-5 লাইন বা 3-4 লাইন হইলেও খুব একটা ঝামেলা হবে না। তো তার মানে মূল কথাটা যদি আপনি না লিখে এদিক সেদিক লিখেন, অর্থাৎ অলিগলিতে ঘোরাঘুরি করেন, মেইন রোডে না উঠে, তাহলে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তখন মানুষ মনে করে যে আসলে বোধহয় আমি কোথায় নাম্বার কম পেলাম, আমি তো জানি না। তার মানে হচ্ছে এই যে ইররিলেভেন্ট কথাবার্তা বলে যখন আপনি পৃষ্ঠা পড়বেন, তখন যিনি খাতা দেখবেন তার একটা আহ, তার একটা কি বলা যায় এটাকে, আপনার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে, হ্যাঁ, যে আপনি আসলে কিছু লিখেন নাই। তো এটা আসলে পুরো খাতার উপরই একটা বাজে প্রভাব ফেলে। তো মোটামুটি ভাবে এরপরে যে মূল আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর। সত্যি কথা বলতে এখানেও 30-25-এর উপর পাওয়া উচিত, কারণ এই জিনিসগুলো মোটামুটি ফিক্সড। তার মানে কীরকম ব্যাপারটা, আপনি যদি ওই স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন ভালো করে, মোটামুটিভাবে ইতিহাস তো খুব একটা চেঞ্জ হয় না। আর ইতিহাস মানে ইতিহাস আসলেই চেঞ্জ খুব কম হয়, মানে হয় না বললে চলে। তো এখানে মোটামুটি আপনি উত্তরগুলো মোটামুটি অনেকটা গুছিয়ে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। এবং যদি মোটামুটি গুছিয়ে লিখতে পারেন, আমি মনে করি যে মোটামুটি 25-এর উপরে পাওয়া সম্ভব। অর্থাৎ আপনি দেখেন এখানে 100 মার্কে কিন্তু 25-25-50-এর উপর মার্ক কিন্তু আপনি দুটো জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে ভাব সম্প্রসারণ সারমর্ম, আপনি যখন ওগুলো ভালো করবেন, তখন ভাব সম্প্রসারণ সারমর্মের ক্ষেত্রেও দেখা যাবে যিনি খাতা দেখবেন তিনি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন, যে না, স্টুডেন্টটা অবশ্যই ভালো করেছে দুটো জায়গাতে, অবশ্যই তার এটাও ভালো। তার মানে একটা ভালোকে টেনে নিয়ে আসবে। তো মোটামুটি আমরা 100 মার্কের একটা হদিস পেয়ে গেছি। তো এই 100 মার্কের হদিস পেয়ে যাওয়ার পরে আমরা একটু দেখব এখন যে সেকেন্ড পার্টটাতে কি আছে। এখানে লেখা আছে যে প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনুবাদ, ইংরেজি থেকে বাংলা। তো ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সত্যি কথা বলতে অনুবাদ অনেকভাবে হয়। এই অনুবাদে আপনি আছে হচ্ছে 15, আপনি এখানে 2ও পাইতে পারেন, 5ও পাইতে পারেন, যদি আপনি আসলে সেভাবে কিছু না তুলে ধরতে পারেন বা মূল জিনিসটাকে যদি লিখতে না পারেন। আমরা আসলে দু ধরনের অনুবাদ জানি, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তো আমরা চেষ্টা করব একটু ভাবানুবাদ করার, মানে আক্ষরিক অনুবাদ করাটা আসলে অনেক সময় খুব দৃষ্টিকটু লাগে বা পড়তে খুব বাজে লাগে, যে আসলে হুবহু আপনি শব্দের পর শব্দ ট্রান্সলেট করে বসাই দিলেন, এটা আসলে অ্যাকসেপ্টেবল না খুব একটা। তো আমরা চেষ্টা করব যে এটার মূল ভাবটা বুঝে ওই অনুযায়ী কাজ করতে বা করতে। তো অনুবাদ শেখার অনেক ভালো দিক আছে, এটা আপনার ইংরেজিতেও লাগবে। আপনি যখন ইংরেজি থেকে বাংলা অনুবাদটা পারবেন, বাংলা থেকে ইংরেজি অনুবাদটা পারবেন, তখন এটা কিন্তু আপনার বাংলাতেও যেমন কাজে লাগছে রিটেনে, ইংরেজিতেও কাজে লাগবে। তো এই অনুবাদ আছে 15 মার্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি কাল্পনিক সংলাপ। এখন কাল্পনিক সংলাপ কি জিনিস সেটা আমাদের আগে একটু বুঝতে হবে। কাল্পনিক সংলাপ হচ্ছে আপনাকে কোনো একটা বিষয় বলে দেয়া হবে, তো সেই বিষয়টা নিয়ে আপনি একটা সংলাপ তৈরি করবেন নিজের মধ্যে। অর্থাৎ 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তি এরকম থাকবে, তো একটা প্রেক্ষাপট বলে দেয়া হবে, তো সেইটার উপরে আপনি কি করবেন, কনভারসেশন তৈরি করবেন, তাই না? যেমন ধরেন বলা হলো যে সমসাময়িক রাজনীতি নিয়ে রাকিব এবং হাসিবের মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো বা লিখুন। তাহলে তার মানে হচ্ছে, এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। তার মানে হচ্ছে ওই ওরা 2জন কি করবে, এই সমসাময়িক যেই রাজনীতি সেটা নিয়ে আলোচনা করবে একেবারে কনভারসেশনের মতো। অর্থাৎ আলোচনাটা আপনাকে করতে হবে একজন মানুষ একজন মানুষের সাথে যেভাবে কথা বলে এবং কথাবার্তা এগোয় সেইভাবে, মানে খুব কাঠখোট্টা ধরনের কিছু হইলে হবে না আসলে। এরপরে চলে আসছে গ্রন্থ সমালোচনা। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, গ্রন্থ সমালোচনা। গ্রন্থের সমালোচনা করতে হবে, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত কিছু গ্রন্থ আছে, সাধারণত বিখ্যাত গ্রন্থগুলোরই গ্রন্থ সমালোচনা চেয়ে থাকেন যার প্রশ্নকর্তা। গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্রন্থটার সমালোচনা করতে বলা হচ্ছে, তার মানে কি আপনি শুধুমাত্র যে এটার গুণগান করবেন বা শুধুমাত্র এটার দোষ ধরবেন, ব্যাপারটা তা না। সম আলোচনা, সমানভাবে আলোচনা করতে হবে। তো এই জিনিসগুলো আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো, খুব কঠিন কিছু না। তবে একটু উল্টাপাল্টা লিখে ফেলে তো নাম্বার খুবই কাটা যাবে। তো রচনায় 40 মার্ক, এটা আসলে একটা হিউজ মার্ক। এটা সবার শেষে অ্যান্সার করা ভালো। বাংলা পরীক্ষাতে আমার মনে হয় যে রচনা সবার শেষে অ্যান্সার করা ভালো,
কারণ 40-এ আপনি কখনোই আমার মনে হয় 30-35-এর উপর পাবেন না, আপনি যত ভালোই লিখেন, কারণ এগুলো একটু এভারেজ মার্ক আসে। তো এই দ্বিতীয় অংশের 100 মার্কের মধ্যে প্রতিটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনুবাদ আপনি যদি পারেন আপনি 15-15 পেতে পারেন। কাল্পনিক সংলাপে আপনি মোটামুটি 10-12-এর উপরে পাবেন বলে আশা করা যায়। গ্রন্থ সমালোচনা মোটামুটি ঠিকঠাক হইলে, পছন্দ হইলে স্যারের চেয়ে আপনাকে 12-13-এর উপরেও দিতে পারে। কিন্তু এই রচনার জায়গাটাতে আমরা বলতে পারি মোটামুটি 30-এর উপর রাখতে পারলেই ভালো। কারণ 40 মার্ক অনেক না, অনেক মার্ক, এবং রচনা মোটামুটি ভাবে শেষের দিকে রাখাটাই ভালো, যেটা বললাম একটু আগে। তো আমরা মোটামুটি বাংলা বিষয়ে 200 মার্কের একটা ধারণা পেয়ে গেলাম কি কি আছে। আমরা ক্রমান্বয়ে এটা নিয়ে আলোচনা করবো অন্যান্য ভিডিওতে, যে আসলে কোনটা কিভাবে পড়তে হবে। তো এরপরে আসতেছে হচ্ছে ইংরেজি। সো খুবই কঠিন জিনিস ইংরেজি। ইংরেজি নিয়ে কথা বলার আগে একটা কথা, তো যে কথাটা আমরা ইংরেজি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো জায়গায় ভালো করতে চান, সেখানে আপনাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে আমি বলবো যেখানে ইংরেজি আছে, যেখানে অঙ্ক আছে, ম্যাথ আছে, আপনাকে এই ইংরেজি এবং অঙ্কে সুপার হইতে হবে, অর্থাৎ একদম এক্সেলেন্ট হইতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ভালো করা খুব কঠিন হয়ে যাবে। কারণ ইংরেজি এবং অঙ্কের দক্ষতার উপরে অনেকটা নির্ভর করে আপনি কি চাকরি পাবেন কি পাবেন না, অনেকটাই নির্ভর করে। হ্যাঁ, তো এখানে আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি যে 200 মার্ক, অর্থাৎ বাংলার মতো ইংরেজিতে 200 মার্ক। তো এটার কি আছে এটা একটু দেখা লাগবে। প্রথমে বলা হচ্ছে যেখানে রিডিং কম্প্রিহেনশন পার্ট এর কথা বলা হচ্ছে, পার্ট এ তে বরাদ্দ আছে 100 মার্ক। তো এই পার্ট এর 100 মার্কে বলতেছে যে প্রথমে আছে রিডিং কম্প্রিহেনশন, যেটার মার্কস হচ্ছে 30। অর্থাৎ একটা রিডিং কম্প্রিহেনশন আমরা ছোটোবেলায় পড়েছি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজকে ভিত্তি করে আমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে। যে প্রশ্নগুলোর সব মিলিয়ে এই প্যাসেজ যে প্রশ্নগুলো থাকবে প্যাসেজে, সেগুলোর মার্কস হচ্ছে 30। তাহলে প্রথমেই যেটা থাকবে এ নাম্বার, সেটা হচ্ছে আ নাম্বার অফ থিমেটিক কোয়েশ্চেন্স দ্যাট উইল টেস্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। অর্থাৎ আচ্ছা, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, তার মানে হচ্ছে আপনাকে, আপনি দেখেন এ নাম্বারে এ নাম্বার অফ থিমেটিক কোয়েশ্চেন্স দ্যাট উইল টেস্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ 30 মার্কস। অর্থাৎ থিমেটিক কোয়েশ্চেন 30 মার্কস থাকবে, এবং আর নাম্বার অফ কোয়েশ্চেন রিলেটেড টু গ্রামার অ্যান্ড ইউজেস। আচ্ছা, তার মানে কি ওই প্যাসেজটার উপর থিমেটিক কোয়েশ্চেন থাকবে, মোটা যেটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ যে একটা প্রশ্ন করা থাকবে, এটার উত্তর দিতে হবে আপনাকে। এটা হচ্ছে 30 মার্ক থাকবে। এরপরে যেটা থাকবে সেটা গ্রামারের ইউজের উপরে, অর্থাৎ গ্রামার অ্যান্ড ইউজেস, হ্যাঁ, অর্থাৎ ব্যাকরণ এবং এর ব্যবহার। তো এটার উপর 30 মার্ক থাকবে। তো আমরা দুটোতেই খুব ভালো করে ফেলতে পারি চাইলে, আসলে ইম্পসিবল কিছু না। আমরা মোটামুটি 60 মার্কের একটা হিসাব পেয়ে গেছি। তারপরে বলছে 2 নম্বরে বলছে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট আ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ ইন দেয়ার ওন ওয়ার্ডস উইদিন 100 ওয়ার্ডস। আচ্ছা, নিজেদের মতো করে ওই প্যাসেজ থেকে 100 শব্দের মধ্যে একটা সামারি লিখতে হবে। আমরা যেটা করি, ভুল করি, সেটা হচ্ছে যে আমরা হুবহু কপি করে দিই, বিভিন্ন জায়গা থেকে সেন্টেন্স তুলে দিয়ে দিই। তো এইটা করলে আসলে যেটা হয়, একটা নামমাত্র নাম্বার পাওয়া যায়। দেখা গেল 20 মার্কে আপনি 4-5 পাইলেন। তো এটা শুধু যে নাম্বার কপ 4-5 পেলেন ব্যাপারটা তাই না, পরবর্তী বিষয়গুলোতে আসলে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। কিরকম? ওই ওই যে যিনি খাতা দেখবেন তিনি মনে করবেন যে কিছু পারে না, কপি করে টরে লিখে, তো মার্কটা কমে যাবে। তার মানে যিনি খাতা দেখবেন তার সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তিনি আপনার প্রতি কতটা বিরূপ মনোভাব নিয়ে, বা যেটাকে বলি আমরা পজিটিভ মনোভাব নিয়ে খাতা দেখছি, এটার উপর অনেকটা মার্ক ডিপেন্ড করে। তো এখানে সামারির জন্য মোটামুটি একই কথা, ওই পুরো প্যাসেজটাকে আপনি অলরেডি ভালো করে পড়ে ফেলছেন, ওই উপরের প্রশ্নগুলো থিমেটিক প্রশ্ন অ্যান্সার করার সময়। তো তখন আপনি এটাকে মোটামুটি না ভুল করে মোটামুটি একটা সামারি দাঁড় করাইতে হবে, তাহলে আপনি মোটামুটি 15-র উপরে নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালোভাবেই। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট আ লেটার রিলেটিং টু দ্য থিমেটিক ইস্যু অফ দ্য গিভেন প্যাসেজ টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। অর্থাৎ একটা ইংরেজি পত্রিকায় একটা এডিটর বরাবর একটা কি লিখতে হবে, লেটার লিখতে হবে কোনো একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে, হ্যাঁ, যেটা ওখানে দেওয়া আছে। তো এইটাও খুব ইজি, এটার একটা ফর্ম মনে রাখতে হবে। এই ধরনের লেটারে আপনার যে ফর্মেটটা আছে এটা যদি আপনি কমপ্লিটলি ফলো করেন, এবং আপনি যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না করেন, স্পেলিং মিস্টেক না করেন, আপনি মোটামুটি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারেন যদি ইররিলেভেন্ট কিছু না লিখেন। অর্থাৎ মনে রাখতে হবে আপনি 10টা অ্যাকুরেট করলে যে মার্ক পাবেন, 2টা ভুল করলে তা হয়তো বা 3টা ভুল করলে হয়তো তার চেয়ে বেশি মার্ক কাটা যেতেও পারে।
তার মানে মনে রাখতে হবে যে আমরা যতটুকু লেখার চেষ্টা করবো নির্ভুলভাবে লেখার চেষ্টা করব, যেটা আমাদের কনফিউশন বা যেটা আমরা জানি না সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, স্কিপ করার চেষ্টা করব। তার মানে হচ্ছে আমরা এখানে মোটামুটি 100 মার্কের একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি ইংরেজির 200 মার্কের পার্ট এতে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে পার্ট বি আছে, তো পার্ট বিতে খুবই সুন্দর, খুবই মজা। এখানে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কম্পোজ অ্যান এসে অন আ টপিক রিলেটেড টু অ্যান ইস্যু অফ টপিক্যাল রিলেভেন্স। দ্য এসে মাস্ট কনফর্ম টু দ্য ওয়ার্ড লিমিট সেট অ্যান্ড মাস্ট কনভে। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি খুব ভালো মতোই এখানে একটা বিষয় সম্পর্কে রচনা লিখতে বলা হবে, অর্থাৎ এসে, এবং এটা একটা লিমিট আছে, ওয়ার্ড লিমিট আছে, একটা নির্দিষ্ট বলে দিবে এটা প্রশ্নে যে কি পরিমাণ লিমিট থাকবে, অর্থাৎ এর বাইরে আপনি যেতে পারবেন না। তো মোরলেস ওইটার মধ্যে লিখতে হবে, এবং মোটামুটি এখানে 50 মার্কস থাকবে। তার মানে 200 মার্কের পরীক্ষা ইংরেজি, সেখানে 50 মার্ক চলে যাচ্ছে রচনাতে। তার মানে কত ভয়ঙ্কর জিনিস। বাংলা যেটা ছিল 40 মার্কস, তার মানে রচনা আপনাকে অবশ্যই একটা লম্বা লম্বা একটা শ্বাস নিয়ে লিখতে হবে। কিরকম? নাইলে আপনি আসলে এখানে ভালো মার্ক তুলতে পারবেন না। আপনাকে মোটামুটি শেষের দিকে রাখবেন, এটা ইংরেজির ক্ষেত্রে এটা শেষের দিকেই রাখবেন রচনাটা। এরপরে যে একদম ক্রিম একটা জিনিস সেটা আসতেছে এই 2 নাম্বার, সেটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তার মানে দেখেন, আপনি যে বাংলায় খুব ভালোভাবে ট্রান্সলেশন শিখতে পারেন, তাহলে ইংরেজি থেকে তো কাজে লাগতেছে, আবার ইংরেজি শিখতে পারেন, বাংলায় কাজে লাগতেছে। অর্থাৎ সিলেবাসটাকে যত বড় মনে হয় তত বড় কিন্তু না, তত কঠিনও না। এখানে 25, 50 মার্ক, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এই দুটো জিনিস 50 মার্কের কথা ওরা বলছে। তো খুব ভালো কথা। এখন তার মানে ব্যাপারটা দেখা গেল যে একটা ভালো 10টা ভালোকে ডেকে নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি একটা প্রিপারেশন ভালো নেন, তাহলে আরও 10টার প্রিপারেশন সহজ হবে। আমরা যদি আগে আরও পড়াশোনা করতাম স্কুল কলেজ লেভেলে, তাহলে হয়তো আমাদের জন্য আরও বেশি সহজ হতো। তার মানে ফাঁকিবাজ ধরা খাবেই। এই জন্য ফাঁকিবাজ যে যা করে ফেলছেন, এখন ঠিকমতো পড়াশোনা করে আগে যেতে হবে, গ্যাপটা পূরণ করতে হবে। তো আমরা মনে হয় 400 মার্কের একটা দেখে ফেললাম সিলেবাস। তো এরপরে যেটা আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্ক। তো আমরা এই যে সব মিলে 600 মার্ক দেখে ফেলবো। এটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার যে 900 মার্কে 600 মার্কে প্রায় দেখে ফেলতেছি, আমরা জানতেছি কোত্থেকে গিয়ে আসবে। তো আমরা এখানে সব ইংরেজিতে লেখা আছে, তবু আমরা দেখার চেষ্টা করব কি কি আছে আর কি। তো এখানে বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর মোটামুটি থেকে প্রশ্ন হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, দ্যাট শুড ইনক্লুড topographical features of different areas, regions and their developments over time। অর্থাৎ আমাদের দেশের যেই ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জায়গা আছে, এইগুলোর সময়ের সাথে সাথে এদের পরিবর্তন, এদের কি অবস্থা, সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থনীতি, এগুলো নিয়ে কথা বলবে। ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের যেই কালচারাল ডাইভার্সিটি আছে, এথনিক ডাইভার্সিটি আছে, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মানুষ, মানে বিভিন্ন ইসের মানুষ আমাদের এখানে বাস করে, বিভিন্ন জায়গার মানুষ আমাদের এখানে এসে বাস করে। তো এদের নিয়েও জানতে হবে আপনাকে, এদের উপরে প্রশ্ন হবে। উপজাতি আছে যারা। হিস্টোরি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানসাইন্ট টু রিসেন্ট টাইমস, অর্থাৎ হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং কালচার, তাই না, সংস্কৃতি, বাংলাদেশের সেই আদিম যুগ থেকে বা আগের থেকে বর্তমান পর্যন্ত আর কি, রিসেন্ট টাইমস পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। আমার কাছে মনে হয় এগুলো আসলে প্রেশার নিয়ে পড়ার কিছু নাই, এগুলো আপনার একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে জানা উচিত। সেই জন্য এখানে দেওয়া, এটা মনে করার কোনো কারণ নাই যে সিলেবাসে যাতা দিয়ে রাখছে পিএসসি। পিএসসি অবশ্যই রিলেভেন্ট কিছু দিছে যেটা আপনার জানা দরকার। ইকোনমি, সোসাইটি, লিটারেচার অ্যান্ড কালচার অফ বাংলাদেশ উইথ পার্টিকুলার এমফাসিস অন developments including poverty alleviation, Vision 2021, GNP, NNP, GDP etc. after the emergence of the country। অর্থাৎ এই দেশটা তৈরি হওয়ার পরে এই যে সমসাময়িক বিষয়গুলো, জিডিপি, জিএনপি, ভিশন 2021, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। অর্থাৎ গভর্নমেন্টের কি প্ল্যান আছে, মানে দেশের কি অবস্থা, এদের শুরু হওয়ার, এদের সৃষ্টি হওয়ার পর থেকে দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপর বলছে বাংলাদেশ environment and nature and challenges and prospects with particular emphasis on conservation,
প্রিজার্ভেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি, অর্থাৎ আমাদের যেই পরিবেশ আছে এবং সম্পদ আছে এবং এগুলোর জন্য যে চ্যালেঞ্জেস আছে, অর্থাৎ আমাদের সুন্দরবন আছে এবং সুন্দরবনকে রক্ষা করা একটা চ্যালেঞ্জ, কীভাবে রক্ষা করতে হবে এটা আরেকটা চ্যালেঞ্জ। তো আমাদের যে প্রকৃতি আছে, যে নেচার আছে, এনভায়রনমেন্ট আছে, এবং একটা চ্যালেঞ্জ নিয়ে এবং প্রসপেক্ট নিয়ে কথা বলতে হবে বিভিন্ন জিনিসের। হ্যাঁ, তো এগুলো খুবই জানা, খুব মজার বিষয়গুলো, এগুলো যখন পড়বেন তখন খুব মজা পাবেন। তারপরে আছে যে ন্যাচারাল রিসোর্স অফ বাংলাদেশ উইথ ফোকাস অন দেয়ার সাস্টেইনেবল হার্নেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যেই ন্যাচারাল রিসোর্সগুলো আছে এগুলো কীভাবে আসলে ম্যানেজ করবো আমরা, কিভাবে দেখা যাবে যে কিভাবে এগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করব, কিভাবে এগুলো ঠিক থাকবে, হ্যাঁ, না থাকলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ পার্ট আসতেছে, যেটা আসলে আমরা আগেই বলছিলাম, প্রিলির কথার সাথে এখানে একমত হবেন আপনারা, যে কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোটামুটিভাবেই একটা সংবিধান আছে। সেই সংবিধান আপনাকে এত ভালো করে পড়তে হবে যে এটা বহু জায়গায় কাজে লাগবে। আপনি যা কিছুই লেখেন না কেন সেখানে সংবিধানের একটা ছোঁয়া থাকতে পারে, যেটা অনেক বেশি মার্ক ক্যারি করতে সাহায্য করবে। তো সংবিধান একটা বড় অংশ বাংলাদেশ বিষয়াবলীর। অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের বিভিন্ন অঙ্গ, তাই না, এটা নিয়ে অনেক প্রশ্ন হবে, এটা ডিটেইলে আমরা দেখতে পারবো, মোটামুটি এখান থেকে অনেক প্রশ্ন হবে। এরপর আছে ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ। ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ, এই ব্যাপারটা কি, বাংলাদেশে আসলে পররাষ্ট্র নীতিটা কি এবং বহির্বিশ্বের সাথে রিলেশনটা কেমন, বাংলাদেশের কী ধরনের নীতি মেনে এরা অন্য দেশের সাথে বিভিন্ন ডিলিংয়ে যায়, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন চুক্তিতে যায়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখতে পারবো। তো পলিটিক্যাল পার্টিস একটা বড় ফ্যাক্টর, এগুলো নিয়ে আমাদের জানতে হবে। একটা পলিটিক্যাল পার্টিস কী কী আছে, তাদের কাজ কী কী, বা কীভাবে কার জন্ম হইল পলিটিক্যাল পার্টিগুলার, তাদের বর্তমান অ্যালায়েন্সেস, তাই না, তারা কীভাবে কাজ করছে, তাদের মোটিভ কী, এগুলো নিয়ে আমরা মোটামুটি এখানে আলোচনা করতে পারবো। ইলেকশনস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ইলেকশনগুলো কীভাবে হয়, কারা কাজ করে, কোন কোন বডিগুলো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তারা কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা এখানে জানতে পারবো। কন্টেম্পোরারি কমিউনিকেশন, অর্থাৎ সমসাময়িক যেই যোগাযোগ, আইসিটি, রোল অফ মিডিয়া, রাইট টু ইনফরমেশন, ই গভর্নেন্স, অর্থাৎ গভর্নমেন্টের কাজগুলো এই যে এখন ইলেকট্রনিক্যালি হচ্ছে অনেক কিছুই, এটা হচ্ছে ই গভর্নেন্সের মাধ্যমে জানতে পারবো। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। নন ফর্মাল ইনস্টিটিউশনস, যেমন এনজিওস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে অনেক আছে, সিভিল সোসাইটি আছে, তাদের কাজ কি, তারা কীভাবে কী করতে চায়, তাদের মোটিভ কী, এগুলো আপনি জানতে পারবেন, জানাটা দরকার, এগুলো থেকে প্রশ্ন হবে। গ্লোবালাইজেশন এন্ড বাংলাদেশ, অর্থাৎ বিশ্বায়ন এবং বাংলাদেশ, অর্থাৎ বিশ্বায়ন যে হচ্ছে এর প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কি, বাংলাদেশ কি করতে পারছে, কতটা কোপ আপ করতে পারছে, এই জিনিসগুলো আপনি এখানে জানতে পারবেন। তো জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, তো এটা সবাই বুঝতেই পারতেছেন, জেন্ডার ইস্যু এবং ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ এই যে মোটামুটিভাবে বলা যেতে পারে যে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী পুরুষ উভয়েরই দরকার আছে, তো তাদের কন্ট্রিবিউশন ইম্পর্টেন্ট, তো এইটা একটা বড় জায়গা আমার কাছে মনে হয়। দ্য লিবারেশন ওয়ার ইনস ব্যাকগ্রাউন্ড, আমাদের যে যুদ্ধ হয়েছে অনেকগুলা, তাই না, লিবারেশন ওয়ার আমাদের 52তে হয়েছে, ইলেকশন হয়েছে, 6 দফা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তো এই জিনিসগুলো আপনার কিন্তু নাগরিক হিসেবে জানাটা অবশ্যই অবশ্যই কর্তব্য। তো এগুলো না জানলে আসলে আপনি হইলো না, একটা কিছু ভালো কিছু হইলো না, তো এইগুলো আপনাকে জানতে হবে। তো এইগুলো থেকে ভাইভাতেও প্রচুর প্রশ্ন হয়, সো হতাশ হওয়ার কিছু নাই, এখানে পড়লেন হারিয়ে যাবেন ব্যাপারটা তা না। মনে রাখতে হবে যে রিটেন এবং ভাইভা খুব ক্লোজ জিনিস। হ্যাঁ, প্রিলিটা মোটামুটি বলা যেতে পারে যে একটু শর্টকাটের উপর দিয়ে অনেকে করে ফেলে, কিন্তু মনে রাখতে হবে রিটেন এবং ভাইভা খুব ক্লোজ জিনিস। আপনাকে রিটেনে যে আপনি দিয়ে আসছেন তারই একটা খণ্ডচিত্র বলা যেতে পারে ভাইভা, ঠিক আছে। র্যান্ডম আপনাকে প্রশ্ন করবে এবং আপনি উত্তর দিবেন, আপনার যে মাল্টি ট্যালেন্ট সেটা আপনি দেখানোর সুযোগ পাবেন আসলে ভাইভাতে, অল্প সময়ের মধ্যে বেশি ট্যালেন্ট দেখানোর সুযোগ বলতে পারি আমরা। তো ওনারা 600 মার্ক আমরা দেখে ফেলছি, এটা খুবই একটা বড় ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। 600 মার্ক কিন্তু কম কথা না। মজার ব্যাপার হচ্ছে যে এই 600 মার্ক যে দেখলাম, এখানে আমার কাছে কোনো কিছুই মনে হয় না যে ইররিলেভেন্ট বা অদরকারি।
সবই আমার কাছে মনে হচ্ছে দরকারি, একটা মানুষের ব্যাপারে জানা দরকার। এই জিনিসগুলো না জেনে আপনি সরকারের উচ্চ পদে যাবেন, এটা তো সম্ভব না, উচিত না। তো যাই হোক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চলে আসছে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মোটামুটি অনেক ইস্যু আছে। তো এখানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনার শর্ট কনসেপচুয়াল নোটস থাকবে 12টা থেকে 10টা, অর্থাৎ বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে কথা বলতে বলবে। তো এখানে দেখা যাবে যে আপনাকে 12টা প্রশ্নের কথা বলবে, হ্যাঁ, যে 12টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 10টা প্রশ্নের অ্যান্সার করেন। তো মোটামুটি এগুলো শর্ট কোয়েশ্চেনই থাকে, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে, তো এই নোটের মতো থাকে। এগুলো আপনি নোট করেও পড়তে পারেন। মোটামুটিভাবে দেখা যায় যে এগুলো প্রিভিয়াস ইয়ার বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেকটাই কমন পাওয়া যায়। তো মোটামুটি শর্ট কনসেপচুয়াল নোটসের মধ্যে আপনি মোটামুটি ভালো মার্ক তুলতে পারবেন বলে আশা করা যায়, এবং এগুলো একটু গুছিয়ে লিখতে হয়। একটু গুছিয়ে না লিখলে দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভয় থাকি, যে বিষয়গুলো আমাদের অনেকেরই সমস্যা, বা মানে বাংলাদেশ অ্যাফেয়ার্সের ব্যাপার যেগুলো থাকে যে অনেক কিছু আমাদের দৈনন্দিন চলাফেরায় কাজে লাগে, কিন্তু বা আমরা জানতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটু কঠিন হয়। তো এই জন্য আসলে আপনি নোট করে পড়তে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, 3 আউট অফ 4 কোয়েশ্চেন, মানে 4টা থেকে 3টা কোয়েশ্চেন, এবং 3, 15, 45 মার্ক, মানে হিউজ মার্ক। অ্যানালিটিক্যাল প্রশ্ন এখানে থাকবে, অর্থাৎ যেখানে আপনার বুদ্ধির পরীক্ষা অনেকটা করা হবে, ঠিক আছে। তো এরপর বলা হচ্ছে প্রবলেম সলভিং কোয়েশ্চেন, অর্থাৎ বিভিন্ন প্রবলেম থাকবে, আপনাকে কিছু প্রবলেম দেওয়া হবে, আপনাকে এগুলো সলভ করতে হবে। মানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 15 মার্ক। তার মানে 40, 45, 85 আর 15, 100, অর্থাৎ খুব অল্প কিছু বিষয়ের মধ্যেই কিন্তু জিনিসটা কাভার হয়ে যাচ্ছে। একটু যদি আপনি খেয়াল করে, একটু যদি বুদ্ধি করে পড়তে পারেন, নিয়ম করে পড়তে পারেন, স্ট্র্যাটেজি নিয়ে পড়তে পারেন, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো কিছু করাটা কঠিন কিছু হবে না। তবে অবশ্যই অধ্যবসায় দরকার, কারণ রিটেনে মার্কটা আপনার শুধু পেলে হবে না, একটা কম্পিটিটিভ মার্ক পাইতে হবে, অর্থাৎ অন্যের থেকে ভালো ভালো পাওয়ার মার্ক পাইতে হবে। কারণ মোটামুটি রিটেনে অনেকটা নিশ্চিত হয়ে যায় যে আপনি ক্যাডার পাবেন কি পাবেন না। তো এখানে আমাদের অনেকগুলো ব্যাপার দেওয়া আছে, যে সেকশন এতে আমরা দেখতে পাচ্ছি যে কনসেপচুয়াল ইস্যুস, অর্থাৎ কনসেপচুয়াল কোন কোন ইস্যু থেকে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে অ্যাক্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, কারা আসলে এই ওয়ার্ল্ড অ্যাক্টর হিসেবে কাজ করতেছে, যারা মানে কারা আসলে বিভিন্ন কাজগুলোর নেতৃত্ব দিচ্ছে। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এটা একটা বড় ফ্যাক্টর। পাওয়ার, ন্যাশনাল পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, সব দেশের ক্ষমতা সমান না, সব দেশের দাপট সমান না, সব দেশের গুরুত্ব সমান না, কেন গুরুত্ব সমান না, এই বিষয়গুলো এখানে জানতে পারবো আমরা। মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, অর্থাৎ এক একটা দেশের এক একটা মতবাদ থাকে, আদর্শ থাকে, হ্যাঁ। তো এই দেশ অনেক বছরের পর বছর ধরে একটা দেশ চলে, নতুন দেশের জন্ম হয় অনেক সময়। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, কার কি ধারণা, বা কে কিভাবে আসলে তাদের দেশটা পরিচালনা করে। ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ একটা দেশের ফরেন পলিসি কীরকম এবং তাদের ডিপ্লোমেসি যে অ্যাপ্রোচ সেটা কীরকম। যেমন বাংলাদেশের ডিপ্লোমেটিক অ্যাপ্রোচ হচ্ছে মোটামুটিভাবে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই ধরনের একটা কিছু, অর্থাৎ আমরা আসলে কাউকে শত্রু ভাবতে পছন্দ করব না তেমন। তো এই ধরনের এক এক দেশের এক একটা কোর লাইন আছে, যেগুলোর উপর ডিপেন্ড করে ডিপ্লোমেসি চালিত হয়। তো এরপরে বলতেছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে অর্থনৈতিক সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের অনেক ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয়, আবার অনেক দেশও আছে আমাদের উপর নির্ভরশীল। যেমন আমাদের রেডিমেড গার্মেন্টস আমরা অনেক এগিয়ে গেছি, তো বিশ্বের অনেক দেশ কিন্তু আমাদের থেকে সেটা নিচ্ছে, এবং একটা ফাইন্যান্সিয়াল রিলেশন তৈরি হচ্ছে। আমরা অনেক দেশ থেকে অনেক কিছু আনছি, তাই না, আমরা তেল আমদানি করে আনছি অনেক ক্ষেত্রে। তো তার মানে কি, তার মানে এই যে একটা ইন্টারন্যাশনাল রিলেশন তৈরি হচ্ছে বেসড অন ইকোনমিক সিচুয়েশন, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। গ্লোবাল এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কিন্তু প্রত্যেকটা দেশ এগুলো নিয়ে খুব কনসার্ন থাকতে হয়, তো আপনারও একটা কন্ট্রিবিউশন থাকতে পারে। তো মোটামুটি এগুলো থেকেই থাকবে। তো এরপরে যদি আমরা বলি যে এম্পেরিক্যাল ইস্যুস আছে কিছু। এখন এম্পেরিক্যাল ইস্যুস বলতে আমরা বলতে পারবো যে দ্য ইউনাইটেড নেশন সিস্টেম, অর্থাৎ ইউনাইটেড নেশনসের আদি অন্ত, কীভাবে এরা কাজ করে, এদের কী কী ধরনের মিশন আছে, এগুলো আমরা জানতে পারবো। বাংলাদেশ যেমন ইউএন মিশনে কাজ করে। ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, ইউএসএ, রাশিয়া, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, জাপান, এগুলো হচ্ছে জায়ান্ট কান্ট্রি,
হ্যাঁ, যে মানে এদের সাথে ফরেন রিলেশনশিপ কেমন হবে, এদের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক কেমন, আমাদের উপর সেটার কি প্রভাব ফেলতে পারে, এগুলো আমরা জানতে পারবো। গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউশনস, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলে যেটাকে, G8 মানে গ্রেট এইট, 8টা দেশের সমন্বয়, কয়টো প্রোটোকল, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ আপনি দেশের বাইরে যখন ফরেন মিনিস্ট্রিতে কাজ করবেন বা বিভিন্ন কাজে কাজ করবেন, এই যেগুলো আপনার খুবই কাজে দেবে এই নলেজগুলো। রিজিওনাল ইনস্টিটিউশন আছে কিছু, বিভিন্ন রিজিয়ন বই, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, নাটো, অ্যাপেক, ওআইসি, সার্ক। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। মেজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বে একটা দেশের সাথে একটা দেশের সবসময় ভালো সম্পর্ক থাকবে ব্যাপারটা তা না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু ঝামেলা টামলা থাকে। তো এগুলো আসলে বড় বড় ইস্যু নিয়ে অনেক সময় হয়। তো এদের আসলে কনফ্লিক্টসগুলো কী কী, মেজর যে ইস্যুগুলো নিয়ে বর্তমানে এই দেশ, পুরো পৃথিবী এখন ব্যস্ত, সেগুলো কী কী, পুরো পৃথিবীর চোখ এখন একটা কথা মনে রাখতে হবে যে পুরো পৃথিবীতে এতগুলো দেশ, সবার প্রতি কিন্তু নজর নাই। কিছু কিছু দেশের প্রতি বিশেষভাবে নজর আছে। কেন আছে? বিভিন্ন কারণ আছে। সে কারণগুলো কি? পলিটিক্স ইন সাউথ এশিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেহেতু আমরা এশিয়াতে বাস করি। সো সাউথ এশিয়ার পলিটিক্সটা কেমন? বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বাংলাদেশের মেজরি অ্যাচিভমেন্টগুলো কী কী ইন্টারন্যাশনালি, তাই না? এটা একটা বড় ব্যাপার হতে পারে। প্রবলেম সলভিং আসবে। এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেটস মে বি আস্কড টু কাম আপ উইথ অ্যান অ্যানালাইসিস অফ এ প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন অন এনি অ্যাসপেক্ট অফ গ্লোবাল ডেভেলপমেন্টস অ্যান্ড security issues such as trade, climate change, foreign aid, arms proliferation, অর্থাৎ যে কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে আপনাকে, আপনার এটা অ্যানালাইসিস করতে হবে এবং এটা একটা সলিউশন দিতে হবে। সো এটা আপনার কাইন্ড অফ আপনার বুদ্ধিকে যাচাই করা হয়। আপনি চাকরির জীবনে গিয়ে দেখা যাবে অনেক প্রবলেম সলভ করবেন, তো তারই একটা ছোট পরীক্ষা এটা হতে পারে। তবে আরও 100 মার্ক জেনে ফেললাম, মোটামুটিভাবে আরও 100 মার্ক জেনে ফেললাম। তো আমরা মোটামুটি কত 700 মার্ক এর একটা প্রিপারেশন নিয়ে ফেললাম মনে হয়। বাংলা, ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স 600, আর 100 হচ্ছে ইন্টারন্যাশনাল, 700 করে ফেলছি আমরা, আমাদের 200 মার্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, 50 মার্কস। ম্যাথ যেটাকে আমরা বলি, হ্যাঁ, আমাদের এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। একটা কথা মনে রাখতে হবে যে মেন্টাল অ্যাবিলিটি ক্ষেত্রে যেটা হবে যে এটা প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে একই রকম আসে, এটা প্রশ্নের তেমন কোনো ভিন্নতা নাই, একই ধরনের প্রশ্ন আসে। তো ম্যাথমেটিক্যালের যে ব্যাপারটা, ম্যাথস, এইটা হচ্ছে আপনার 50 মার্কস। এখানে আপনার বিভিন্ন ধরনের অঙ্ক টঙ্ক আসবে, এই জিনিসগুলো আপনাকে পারতে হবে। তো সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, যেটাকে আমরা বলি যে সরল, হ্যাঁ, এখানে আরও অনেক কিছু আছে, ইউনিটারি মেথড, এভারেজ, পার্সেন্টেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এলসিএম, জিসি, এগুলো আপনারা জানবেন পরবর্তীতে। অ্যালজেব্রিক ফর্মুলাস, আচ্ছা বীজগণিতে কিছু ফর্মুলা আছে, ফ্যাক্টরাইজেশন আছে, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা ছোটোবেলা থেকে অনেক শিখছি, কিন্তু এখানে আমরা ভুল করবো, জন্য ভালো মতো শিখতে হবে। অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, অর্থাৎ ধারা যেটাকে আমরা বলি, হ্যাঁ, ধারার অঙ্কগুলো, গুণোত্তর ধারা, সমান্তর ধারা, লাইন, অ্যাঙ্গেল, অর্থাৎ জ্যামিতির কিছু পার্ট চলে আসতেছে, সেট থিওরি আছে এখানে, ভেন ডায়াগ্রাম। তো এই জিনিসগুলো মোটামুটি দেখলে আমাদের হয়ে যাবে। এখানে বলতেছে যে ওরা ফুল মার্কস 50, 12টা প্রশ্ন থাকবে বেসিক্যালি, সেখান থেকে আপনাকে 10টা অ্যান্সার করতে হবে, প্রতি প্রশ্নের মান হচ্ছে 5 করে। তো এখানে চেষ্টা করতে হবে যেন 50-50 পাওয়া যায়, কারণ হচ্ছে নাইলে খুব বিপদ হয়ে যাবে। কেন বিপদ হয়ে যাবে? কারণ হচ্ছে আমাদের অন্যান্যগুলোতে নাম্বার তোলা কঠিন হয়ে যাবে। তো এরপর চলে আসছে মেন্টাল অ্যাবিলিটি। তো মেন্টাল অ্যাবিলিটিতে যেটা দেখতে পাচ্ছি আমরা, ফর বোথ জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার্স, টোটাল মার্কস হচ্ছে 50। সো এখানে আমরা আগেই বলছি যে ভার্বাল রিজনিং থাকবে, যেটা প্রিলির মতোই, অ্যাবস্ট্রাক্ট রিজনিং থাকবে, স্পেস রিলেশনস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে। যেমন এখানে বলছে হোয়াট নাম্বার হ্যাজ বিন লেফট আউট, তো এখানে কোনটা হবে, অ্যান্সার কী হবে? 8, 81, তার মানে কি? এখানে যে আপনি দেখবেন যে শেষ কি বলে এটাকে, হোয়াট নাম্বার হ্যাজ বিন লেফট আউট, এখানে আছে যে অনেকগুলো আছে প্রশ্নের উত্তরের মধ্যে, তাহলে আমাদের কোনটা চুজ করবো, এই ধরনের প্রশ্ন আসবে অনেক।
স্পেলিং এর ল্যাঙ্গুয়েজ আসতে পারে, অর্থাৎ বাংলা বা ইংরেজি কোনো বানান জিজ্ঞেস করতে পারে, এখানে ভাষা নিয়ে অনেক কিছু থাকতে পারে। মেকানিক্যাল রিজনিং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সো আপনাকে এই যেরকম ঘড়ির কাঁটা, মেশিন, এই ধরনের অনেক কিছু দিবে, দিয়ে জিজ্ঞেস টিজ্ঞেস করবে। তো এই ধরনের জিনিসগুলো পারা ইম্পসিবল কিছু না, পারা যায়। আমরা মোটামুটি 800 মার্কের কাজ শেষ করে ফেলছি। ম্যাথে ভালো করতে হবে, এটা আগে বলছি। ম্যাথ ইংলিশে ভালো করার কোনো বিকল্প নাই, অ্যাডিশনাল ভাবে বলতে গেলে যে বিজ্ঞানেও আপনাকে অনেক ভালো করতে হবে। বিজ্ঞান মোটামুটি কমন পাওয়া যায়, এটা একদম মোটামুটি শিওর থাকতে পারে। প্রিলি এবং রিটেন দুটোতে অনেক কমন পাওয়া যায় বিজ্ঞান। তো জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে যেটা আছে ফর জেনারেল ক্যাডার অনলি, এটা আমরা অন্য জিনিস, পরে কথা বলবো এটা নিয়ে। তো টোটাল মার্কস হচ্ছে 100, এর মধ্যে জেনারেল সায়েন্স হচ্ছে 60 মার্ক। তো এখানে অনেকগুলো টপিক আছে, এগুলো যখন আমরা পড়বো ডিটেল তখন আমরা দেখবো ভালোভাবে, এখন শুধু আমরা একটা গ্লাস দেখে যাই। লাইট, জেনারেল সায়েন্সে লাইট, সাউন্ড, ম্যাগনেটিজম, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, ওয়াটার, our resources, polymer, atmosphere, food and nutrition, biotechnology, disease and health care। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে এগুলো ডিটেইলি পড়তে হবে আমাদের। এই ডিটেলগুলো পড়ার পরে আমরা কি করতে পারবো, আমরা মোটামুটিভাবে একটা প্রিপারেশন পেয়ে যাব 60 মার্কের। এরপরে আরও আসছে যে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, তো এটাতে 25 মার্ক। কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এই দুটোর উপর 25 মার্ক। আর 15 মার্ক থাকছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজির উপর। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, এই দুটো জিনিস থাকবে। তো আমরা মোটামুটিভাবে বোধহয় পেয়ে গেছি যে কত মার্কের আমরা পড়াশোনা করব। তো 900 মার্কের টোটাল পড়াশোনা। তো আমরা সত্যি কথা বলতে একটা বড় সিলেবাস দেখলাম, যার একটা গ্ল্যান্স আমরা শুধু এটা নামগুলোই দেখলাম বলা চলে। তো মূল পড়াশোনা করতে হবে আসলে রিটেনের জন্যই, রিটেন এবং ভাইবা। আপনি রিটেনটা যদি ফাটাই দিতে পারেন, মোটামুটি খুব ভালো মতো দিতে পারেন, আপনি মনে রাখবেন যে ভাইবাতে আপনি খুব উল্টাপাল্টা কিছু না করলে আপনার চাকরিটা হবে। তো মোটামুটিভাবে ভালো লাগলো। আমরা এটা আমার মানে এটা এই চ্যানেল থেকে দ্বিতীয় ভিডিও বিসিএস এর উপরে, প্রথমটা ছিল প্রিলির উপরে। তো আপনারা যদি পারেন সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ভালো লাগলে পারলে শেয়ার করেন, এটা আমার ভালো লাগবে। আর আপনারা যে কোনো মতামত জানান কমেন্ট বক্সে, সো যাতে করে আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিছু দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এতটা সময় ধরে। আশা করছি নতুন কিছু নিয়ে আবার আসবো।